জি, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো আজকে আমাদের একটা পার্ট পড়ার কথা, সেটা হচ্ছে গুণোত্তর ধারা। আমরা গুণোত্তর ধারা পার্টটা একটু দেখব এবং অসীম ধারা পার্টটা একটু দেখব। এই গুণোত্তর ধারা, অসীম ধারা এইগুলোর আমি একটা লিখিত ক্লাস নিব। লিখিততে আসার মতো ক্লাস নিব। আজকে আজকে আমাদের এমসিকিউ এর ক্লাস নেওয়ার যে পোরশন সেটা আজকে শেষ হবে এমসিকিউ। আর এর পরের দিন আমরা রিটেনে কিরকম কোশ্চেন আরো আসতে পারে সেটাও আমি আসলে বুঝাবো। রিটেনে এগুলো কোশ্চেনই আসবে, যেগুলো কোশ্চেন করিয়েছি এগুলো কোশ্চেনই আসবে, কিন্তু এর সাথে আলাদা যদি কিছু থাকে রিটেনের জন্য স্পেশালি রিটেনেই আসবে, এমন যদি আরো আলাদা কোশ্চেন থাকে সেগুলো আমরা আসলে করব আগামীকালকে। ঠিক আছে? ওকে ওকে, তাহলে আপনারা যদি রেডি হয়ে যান, রেডি কথাটা লিখে দেন, আমরা স্টার্ট করি। আমরা ক্লাসটা স্টার্ট করে দিব যদি সবাই রেডি হয়ে যান। রেডি কথাটা বলে দেন। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো আমাদের গুণোত্তর ধারা, গুণর গুণোত্তর এই কথাটার মধ্যে জিনিসটা প্রকাশ পায়। গুণোত্তর ধারা মানে কি, যে গুণ করে উত্তর পদ পাওয়া। উত্তর মানে হচ্ছে পরের পদ পাওয়া। আমি গুণ করে যদি পরের পদ পাই তাকেই আমরা গুণোত্তর ধারা বলি। মনে করেন একটা ধারার প্রথম পদটা হচ্ছে 2, তাকে 2 দিয়ে গুণ করলে 4 পেলাম, তাকে আবার 2 দিয়ে গুণ করলে আমি 8 পেলাম, তাকে আবার 2 দিয়ে গুণ করলে 16 পেলাম, তাকে আবার 2 দিয়ে গুণ করলে আমি 32 পেলাম। তাহলে প্রতিবার গুণ করে করে পরের পদ পাচ্ছি আমরা। এটাকেই বলি আমরা গুণোত্তর ধারা। এটাকেই বলি আমরা গুণোত্তর ধারা। গুণ করে পরের পদ পাওয়া, এটাকেই গুণোত্তর ধারা বলে। অথবা এরকম হতে পারতো যে প্রথম পদ 2, 3 দিয়ে গুণ করলে 6, আবার 3 দিয়ে গুণ করলে হচ্ছে 18, 3 6 18, আবার 3 দিয়ে গুণ করলে 54, এইভাবে করে চলছে। এটা একটা গুণোত্তর ধারা, তাই না? একটা নির্দিষ্ট সংখ্যা বারবার করে গুণ করে পরের পদ পাওয়া যাচ্ছে। যে এখানে 2 কে 2 দিয়ে গুণ করলে 4 পেয়েছি, আবার 2 দিয়ে গুণ করলে 8, আবার 2 দিয়ে গুণ করলে 16, আবার 2 দিয়ে গুণ করলে 32, তাহলে একই পদ বারবার করে গুণ হচ্ছে। গুণ করে পরের পদ পাওয়া, এটাকেই বলি আমরা গুণোত্তর ধারা। ঠিক আছে? ওকে, বুঝছি, ক্লিয়ার। এখন এই যে গুণোত্তর ধারা যে আছে, গুণোত্তর ধারা যে আছে, এই গুণোত্তর ধারার আমরা এমনও হতে পারে মাইনাস দ্বারা গুণ করলেও কিন্তু পাওয়া যেতে পারে। যেমন আপনার প্রথম পদ মনে করেন 3 আছে, 3 কে আপনি -1 দ্বারা গুণ করলেন, তাহলে -3 হলো। আবার -1 দ্বারা গুণ করলেন, +3 হলো। আবার -1 দ্বারা গুণ করলেন, -3 হলো। আবার +1 দ্বারা গুণ করলেন, +3 হলো। এটাও কিন্তু একটা গুণোত্তর ধারা। এটাও একটা গুণোত্তর ধারা। তাহলে গুণ করে গুণ করে পরের পদ পাওয়া, এটাকেই বলি আমরা গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারারও ওই রকমের প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এখানেও প্রথম পদ হচ্ছে এ, এই যে প্রথম যেই পদটা সেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করব, এ। এবং গুণোত্তর ধারার ক্ষেত্রেও আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গুণোত্তর ধারার ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, সেটা কি, সেটাকে বলি হচ্ছে আমরা সাধারণ অনুপাত। যেটাকে বলি সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত কি? সাধারণ অনুপাত হচ্ছে যে পরের পদকে আগের পদ দিয়ে ভাগ করলে, পরের পদকে জাস্ট আগের পদ দিয়ে ভাগ করলে আমাদের সেম মান আসবে প্রত্যেক ক্ষেত্রে। আগের পদ দিয়ে ভাগ করলে সেম মান আসবে। যেমন আমি যদি এভাবে চিন্তা করি যে এখানে 4 আছে, 4 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 4 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে কত? 4 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 2। সেম এবার যদি 8 কে 4 দিয়ে ভাগ করি, তাহলে 8 কে 4 দিয়ে ভাগ করলেও কত পাবো? 2। আবার এখানে যদি 16 কে 8 দিয়ে ভাগ করি,
তাহলে 16কে 8 দিয়ে ভাগ করলেও কত পাবো? 2। এটাকেই বলবো হচ্ছে আমরা সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত। এই সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি। কথা কি বোঝা গেছে? সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি। পরের পদকে আগের পদ দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায়। ওকে, ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার হয়েছি? যেটা পাওয়া যায়। ওকে, ক্লিয়ার? সাউন্ড চলবে, এটা সাউন্ড ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা আমরা মনে রাখবো, পরের পদকে আগের পদ দিয়ে যদি ভাগ দেই তাহলে আমরা আসলে যেটা যেই জিনিসটা পাবো সেটাকে বলবো হচ্ছে আমরা সাধারণ অনুপাত, এবং সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করব। যেমন এটা সাধারণ অনুপাত বললে 6কে আমরা 2 দিয়ে ভাগ করলেও 3 পাবো, 18কেও 6 দিয়ে ভাগ করলে 3 পাবো, 54কেও 18 দিয়ে ভাগ করলে 3 পাবো। তার মানে এই ক্ষেত্রে সাধারণ অনুপাত হচ্ছে 3। এই ক্ষেত্রে -3কে 3 দ্বারা ভাগ করলে 1 পাবো, -1 আর কি। এখানে 3কে -3 দ্বারা ভাগ করলে -1 পাবো, -3কে 3 দ্বারা ভাগ করলে আবার -1 পাবো। তার মানে এখানে সাধারণ অনুপাত হচ্ছে -1। এখানে সাধারণ অনুপাত কি? -1। ঠিক আছে? ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার? ওকে, আচ্ছা, ঠিক আছে। এইবার আমরা যে জিনিসটা দেখব সেটা হলো এবার যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কোনো একটা ধারার কি রকমের হয়। মনে করেন প্রথম পদটা যদি এ হয়, এটা সাধারণ অনুপাত যদি আর হয়, তাহলে প্রথম পদে এ হইলে দ্বিতীয় পদটা হয় এ গুণন আর। মানে সাধারণ অনুপাতটাতে গুণ দিলে আমরা পরের পদ পাবো। সবসময় যে কোনো পদকে আমরা সাধারণ অনুপাত দিয়ে গুণ দিলেই পরের পদ পাবো। তাহলে প্রথম পদটা যদি এ হয় তাহলে দ্বিতীয় পদ হবে এ আর, তাই না? দ্বিতীয় পদটা হবে এ আর। 3 নম্বর পদ কি হবে? আবার একটা আর গুণ যাবে, তাহলে হবে এ আর স্কয়ার। আরেকটা আর গুণ গেলে কি হবে? এ আর গুণন এ আর গুণন আর, তাহলে এ আর স্কয়ার হবে, তাই না? আবার যদি আরেকটা আর গুণ যায় তাহলে এ আর কিউব হবে। এরকম করে করে চলতে থাকবে। তাহলে এইখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিই। কি সিদ্ধান্ত নিব? সিদ্ধান্তটা হলো আচ্ছা, ওটা কালকে ছিল অ্যাওয়ার্ডটা। ওকে, এটা সিদ্ধান্তটা হলো এরকম যে প্রথম পদটাতে এ আছে, 2 নাম্বার পদে এ আর আছে, 3, এটা তো প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা হচ্ছে 3 নাম্বার পদ। 3 নাম্বার পদে এ আর স্কয়ার আছে, 4 নাম্বার পদে এ আর কিউব আছে। তার মানে যত নাম্বার পদ মাথায় তার চেয়ে এক কম আছে। 4 নাম্বার পদে উপরে 3, 3 নাম্বার পদে উপরে 2, 2 নাম্বার পদে উপরে কিছু নাই মানে 1। তার মানে আর এর উপরে পাওয়ার একটা কম আছে। অর্থাৎ আমাকে যদি কখনো বলে যে এটার n তম পদ কত হবে, তার মানে এর পরে আর এর উপরে পাওয়ার যেটা যাবে সেটা পাওয়ারে n-1 হবে। মানে পাওয়ারে n-1 হবে। কেন? একটা করে পাওয়ার কম দেখতে পাচ্ছি। আর এর পাওয়ার যত নাম্বার পদ তার চেয়ে 1 পাওয়ার কম আছে। কথা কি বোঝা গেছে? হ্যাঁ, আর মানে সাধারণ অনুপাত। আর মানে হচ্ছে সাধারণ অনুপাত। তাহলে এইটা আমরা আসলে পাবো। কথা কি বুঝতে পেরেছি? তাহলে আমরা এখান থেকে আমরা এটা লিখে ফেলতে পারি n তম পদের যে সূত্র, n তম পদের যেটা সূত্র সেটা হচ্ছে a r টু দি পাওয়ার n-1। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা সমষ্টির যে সূত্রটা এটা মনে রাখবো। সমষ্টির সূত্রটা ডিরেক্টলি পরীক্ষায় আসে। সমষ্টির সূত্রটা ডিরেক্টলি যে Sn এর মান কত, n তম পদের যোগফল কত। তো এই সূত্রটা হচ্ছে a ইনটু 1 - r টু দি পাওয়ার n, ডিভিশন হচ্ছে 1 - r, যখন r এর মান 1 এর চেয়ে ছোট। সাধারণত আমি আপনাকে বলি এই সূত্রটা ইউজ করে আপনি সব অঙ্কই করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই অঙ্কটা, এটা আর এর মান ছোট হোক বড় হোক দুটোই ইউজ করতে পারবেন, মানে সব ক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন। কিন্তু কনভেনশনালি
সাধারণত টিচাররা যেহেতু 9-10 এর বইয়ে এটা দেয়া আছে যে r⁴n-1 ডিভিশন, মানে এইটাকে সামনে দিলাম, এটা পিছনে, এটাও সামনে দিলাম, এটা পিছনে, এই জিনিসটা ইউজ করে হচ্ছে r>1 এর জন্য। কিন্তু যে কোনো একটা, মানে বিশেষ করে উপরেরটা আমরা সাধারণত, আপনারা মনে আসবে নিচেও একটা মাইনাস আসবে, মাইনাস মাইনাস কাটা যাবে। মনে করেন 4/5 আসবে, এখানে যদি কোনো একটা অঙ্কে 4/5 অ্যান্সার আসে, ওই অঙ্কটাই এইটা যদি আপনি মানটা বসান, তখন দেখা যাবে -4/-5, মাইনাস মাইনাস কাটা দিলে তো এই অ্যান্সারই চলে আসবে। আপনি যে কোনোটা যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, সবাই একটু বলেন সবাই ক্লিয়ার কিনা। স্যার, 10ম থেকে 20তম গ্রেডের জবের জন্য এমসিকিউ ও লিখিতর জন্য বেসিক টু ম্যাজিক ম্যাথ কিনবেন, বেসিক টু ম্যাজিক ম্যাথ, ওটা বেস্ট বই, ওইটার জন্য বেস্ট বই। আর তার চেয়ে ভালো যে আপনি যদি মনে করেন ব্যাংক বা বিশেষ করে লিখিতই শুধু প্রিপারেশন নেবেন, এমসিকিউ না, এবং বোর্ড বইয়ের কোশ্চেনগুলো আপনি সলভ করবেন ক্লাস 6 থেকে 10, যেগুলো আপনাদের লাগবে, তাহলে ওই জব রিটেন ম্যাথ এক্স ফ্যাক্টর। ক্লিয়ার? বুঝেছি? ওকে, তাহলে আমাদের সূত্রগুলো কি মুখস্থ করতে পারতেছি? দুইটা সূত্র একটু মুখস্থ করে ফেলেন তো। এই দুটো সূত্রকে মুখস্থ করেন। n-তম পদ হইলে a r⁴n-1, আর n-তম পদের যদি সমষ্টি হয় a × 1 - r⁴n ডিভিশন 1 - r। ঠিক আছে, বুঝছি? সকল কিছুর জন্য কোনটা ভালো হবে? সকল বিষয়ের জন্য অল ইন ওয়ান জব প্রিপারেশন একটা বই আছে, আর যদি সকল সকল কিছুর জন্য, সকল সাবজেক্টের জন্য যদি প্রায় শিক্ষক নিবন্ধনের বই চান, সেটা তো আছেই, সেটা তো খুবই পপুলার বই। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছি। এখন তাহলে আমরা মোটামুটি ভাবে করে শিওর যে এই অঙ্ক আমরা এটা সূত্রগুলো আমরা পারার কথা। এই দুটাই সূত্র, একটা হচ্ছে n-তম পদ a r⁴n-1, আর সমষ্টির সূত্র a × 1 - r⁴n ডিভিশন 1 - r। এই একটা সূত্র মুখস্থ রাখলেও হবে। মজার ব্যাপার, এর পরের টাইপে আছে অসীমতক সমষ্টি। অসীমতক সমষ্টি মানে অসীম পর্যন্ত সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে জাস্ট এই পোরশনটা বাদ দিলেই অ্যান্সার শেষ, a/1 - r। অসীমতক সমষ্টি, কোনো একটা ধারার অসীম পর্যন্ত যদি মান বের করতে বলে, a ডিভিশন হচ্ছে 1 - r। এটা হচ্ছে অসীমতক সমষ্টির ফর্মুলা। এটা পরের টাইপের মধ্যে আছে। ঠিক আছে, বুঝছি? আচ্ছা, ওকে, ঠিক আছে। 34 নাম্বার, কোনো একটা ধারার n-তম পদ এত হইলে 19তম পদ কত? এটা তো কোনো কথাই নেই, এটা n-তম পদের মান দেয়া আছে। এবার 19তম, n এর জায়গায় বলছে 19, তাহলে ওই জায়গায় n এর জায়গায় 19 বসায় দেন। তাহলে এখানে আছে n - (1n) ডিভিশন হচ্ছে 2। এবার n এর মান যদি আমরা 19 বসায় দেই, তাহলে কত আসে? তাহলে 19 - (1⁻19) ডিভিশন হচ্ছে 2। তাহলে -1 এর উপরে পাওয়ার যদি 19 দেই, তাহলে -1 হবে। তাহলে 19 - 1 -1, তাহলে মাইনাসে মাইনাসে +1 হবে বাই 2। তাহলে 20 কে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার হবে 10। কি হইছে? 19তম পদ। এটা তো এটাই হবে। ঠিক আছে, এখানে এখানে কোনো কিছু ভুল দেওয়া আছে মনে হয়। এটা যদি 1 হয়, এটা সম্ভবত 1 দেয়া থাকতে পারে। যদি 1 হয় তাহলে 1 - (1n/2) হবে। তাহলে 1 -1 এর উপরে পাওয়ার 19 দিলে -1ই হবে বাই 2। তাহলে 1 মাইনাসে মাইনাসে +1/2, মানে 2/2 মানে 1 হবে। সেক্ষেত্রে অ্যান্সার হবে 1। যদি এটা 1 হয়, এটা 1 হইলে এটার অ্যান্সার হবে 1, n হইলে অ্যান্সার হবে কিন্তু 10। ঠিক আছে, ক্লিয়ার? দেখি বুঝেছি? n এর মান জাস্ট বসাই দিব। বলেন তো -1 এর পাওয়ার, যদি এই যে n এর জায়গায় 19 বসাই দিছি আমরা, -1 এর পাওয়ার 19 মানে কত?
-1 এর পাওয়ার, এটা নিয়ে কিন্তু আমরা আগেও কথা বলছি। -1 এর পাওয়ার যদি জোড় সংখ্যক থাকে তাহলে +1 অ্যান্সার হবে, -1 এর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে -1 অ্যান্সার হয়। এটা আগেও বলেছি। দেখি বুঝেছি? ক্লিয়ার? এটা কি বুঝছি? মানে n তম পদ বলেছে, যদি n তম পদ যদি থাকে 1 মাইনাস -1 টু দি পাওয়ার n/2, এটা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে 19 নাম্বার পদ। তাহলে 19 তম পদ, n এর জায়গায় 19 চলে আসছে, তাহলে যেখানে n থাকবে সেখানে 19 বসবে, n এর জায়গায় 19 বসবে। যেহেতু -1 এর পাওয়ার 19 মানে বিজোড় হইলে -1 এর পাওয়ার বিজোড় হইলে -1ই অ্যান্সার। তাহলে 1 মাইনাস -1/2, তাহলে কি মাইনাসে মাইনাসে +1, তাহলে 1 + 1 মানে 2, 2/2 মানে 1 হবে। ক্লিয়ার? আর মোট কয়টা ক্লাস হবে? ওকে, ক্লিয়ার হইছে? ওকে, ঠিক আছে। n এর জায়গায় জাস্ট 19 বসাই দিছি, 19 তম পদ। ক্লিয়ার লেখেন তাড়াতাড়ি, ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। মনোযোগ থাকলে না বুঝার কিছু নাই। এটাও 1 দেন। ওই একই বিজোড়তম পদ মানে 19 তম পদ তো বিজোড় পদই, একই অঙ্ক দুইটা আসছে। আসেন, ক্লিয়ার? আচ্ছা, এটা কিন্তু সেম অঙ্ক, সেজন্য আর করালাম না, ওই একই অঙ্ক, এটা ওই 1ই আসবে। 1 মাইনাস -1 টু দি পাওয়ার n, n এর মান যদি বিজোড় বসাই তাহলে -1ই হবে। তাহলে 1 মাইনাস -1 মানে 1 + 1 মানে 2, 2/2 মানে 1, একই অঙ্ক, আর করালাম না। ঠিক আছে? ওকে, ঠিক আছে। এবার বলেন 36 নাম্বার। এই ধারাটার দশম পদ কত? এই ধারাটার দশম পদ কত? তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উপরে বারবার 5ই আছে, উপরে 5 5 5 5 আর নিচে 5/1, তারপরে 3, তারপরে 9, তারপরে 27। তার মানে আমি যদি 10 নাম্বার পদের কথা যদি চিন্তা করি, আমরা আগে একটু দেখি। 1 নাম্বার পদে 5 ছিল, তাহলে 5/1 যদি চিন্তা করি। 2 নাম্বার পদে 5 আছে আর নিচে আছে 3। 3 নাম্বার পদে 5, নিচে আছে 9 মানে 3 এর উপর স্কয়ার। এরপরে হচ্ছে 5 27 মানে 3 এর উপর কিউব। তাহলে আমরা কি চিন্তা করতে পারি? 1 নাম্বারে এটা প্রথম পদে 1 আছে, 2 নাম্বার পদে 2 এর উপরে পাওয়ার 3 এর উপরে পাওয়ার 1 আছে, তৃতীয় পদে কি পাওয়ার 2 আছে, 4 নাম্বার পদে কি আছে, চতুর্থ পদে পাওয়ার 3 আছে। তাহলে আমাদের দশম পদে একটা পাওয়ার কম থাকবে, মানে 5/3 টু দি পাওয়ার 9 হবে, 5/3 টু দি পাওয়ার 9 হবে, তাই না? 5/3 টু দি পাওয়ার 9। দেখি বুঝেছি? উপরেরটা তো সব সময় 5 দেখা যাচ্ছে, উপরেরটা সব সময় 5 আছে। ওকে, ঠিক আছে, বুঝছি। উপরেরটা যেহেতু 5, তার মানে 10 নাম্বার পদেও এটা কি উপরে কি 5ই থাকবে, 10 নাম্বার পদে উপরে 5 থাকবে, কিন্তু নিচে এখানে মানে কিছু নাই, মানে তো 5 নিচে 1 আছে, 3 মানে 3 টু দি পাওয়ার 1, 3 নাম্বার পদে আবার স্কয়ার, 4 নাম্বার পদে কিউব। তো চতুর্থ পদে যদি কিউব থাকে, পঞ্চম পদে হবে টু দি পাওয়ার 4, এরকম করে 10 নাম্বার পদে কি এক কম থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছি? ওকে, ধারাটির পঞ্চম পদ কত হবে? ধারাটির পঞ্চম পদ কত হবে? আমাদের এই কোর্সে আমি শুরুতে আপনাদের স্ক্রিন শেয়ারের ক্লাস সবগুলো দিয়েছিলাম।
একেবারে শুরুতে স্ক্রিন শেয়ারে বসে বসে স্ক্রিন শেয়ারে ক্লাস নিয়েছি, যে সেগুলো দিয়েছিলাম, ওগুলা দিয়েও কিন্তু সবকিছু প্রিপারেশন কমপ্লিট হতো। এরপরে আমরা পাটিগণিত শুরু করলাম বোর্ডে, পাটিগণিত শেষ হয়েছে, জ্যামিতি শুরু করলাম, জ্যামিতি শেষ হয়েছে, এখন বীজগণিত সামনেই শেষ হবে, তারপরে মেন্টাল অ্যাবিলিটির কিছু ক্লাস নিব, ত্রিকোণমিতির ক্লাস নিব তো নিয়ে শেষ হয়ে যাবে। আবার আমরা শুরু করব এই এই গ্রুপের মধ্যে, এটা তো আপনারা জানেন, আপনাদেরকে জানিয়েছি। তো হয়তো বা আবার শুরু থেকে মনে করেন পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, মেন্টাল অ্যাবিলিটি আবার আরেক ধাপ একবারে শুরু থেকে শুরু করব, যে এইটার মোস্ট প্রবাবল ডেট হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখে। মানে যে কেউ নতুন ভাবে ভর্তি হতে চাইলে ওই জায়গা থেকেও ক্লাস করতে পারবে। আপনারা যদি কেউ আপনাদের ফ্রেন্ডরা বা কেউ যদি ভর্তি হতে চায় ওই সময় ক্লাস করতে পারবে আবার শুরু থেকে। ঠিক আছে? ওকে স্যার, প্রথম দুইটাতেই 1। স্যার 1538 1 এর পরে 3, অষ্টম পদ বিভিন্ন হইতে পারে, ওই 4টা দিয়ে বোঝা যাবে না। হ্যাঁ, এটা অষ্টম পদ বোঝা যাবে না। আমরা নতুনরা কি এই সব ক্লাস পাবো? হ্যাঁ, সব ক্লাসই পাবেন, সমস্যা নেই, সব ক্লাসই এখানেই হবে, সবাই এই ক্লাসই পাবেন। এটার পঞ্চম পদ কত? আমাদের পঞ্চম পদের ফর্মুলা কি হবে? পঞ্চম পদ যদি হয় তাহলে ফর্মুলা হচ্ছে ar⁴, মানে এখানে পঞ্চম পদ বললে এখানে পাওয়ার একটা কম থাকে, ar⁻n-1 থাকে। তাহলে প্রথম পদ কত দেয়া আছে? প্রথম পদ হচ্ছে 1/√3। আর এর মান কত? আর এর মান হচ্ছে -1 ভাগ এই যে আর এর মান। আচ্ছা, আর এর মান বের করার ক্ষেত্রে একটু বুদ্ধিমান হতে পারেন। আর এর মানটা অ্যাকচুয়ালি, আর এর মানটা কি আসলে? আর এর মানটা তো এইটাকে এটা দিয়ে ভাগ করলেও আর এর মান যেটা পাওয়া যাবে, এটাকে এটা দিয়ে ভাগ করলেও কি আর এর মান সেম হবে। তাহলে আমরা এইটাকে যদি এটা দিয়ে ভাগ করি, এটা তো একটু কঠিন কারণ এখানে ভগ্নাংশ আছে, কিন্তু এটাকে এটা দিয়ে ভাগ করা তো সহজ। √3 কে -1 দ্বারা যদি ভাগ করি তাহলে -√3 হবে। তার মানে আর এর মান আসলে -√3। আপনি এটা ভাগ করলেও -√3 পাবেন। এটাকে এটা দ্বারা ভাগ করলে ভাগ হয়ে গেলে গুণ করে দিতে হয়, গুণ দিলে √3 উপরে চলে যাবে, 1 নিচে আসবে। এটা চিন্তা না করে আমি এটাকে এটা দ্বারা ভাগ করলে, √3 কে -1 দ্বারা ভাগ করলে -√3 আসবে। √3 ভাগ -1, তাহলে 1 দিয়ে ভাগ করলে তো √3, -1 দ্বারা কোনো কিছুকে ভাগ করলে -1। ঠিক আছে? টু দি পাওয়ার হবে 4। আচ্ছা, মাইনাসের পাওয়ার 4 আসলে সেটা হয়ে যাবে প্লাস। তার মানে মাইনাস, এটা কিন্তু প্লাস হয়ে যাবে, মাইনাসের পাওয়ার যেহেতু জোর, তাহলে প্লাস হয়ে গেল। √3 এর পাওয়ার 4 মানে কি? √3 কয়বার গুণ? 4 বার গুণ। √3 হয়ে যাবে 4 বার গুণ। তার মধ্যে একবার কাটা, তাহলে বাকি থাকলো 3 বার। 3 বারের মধ্যে 2 বার √3 গুণ করলে হয় √3 এর উপর স্কয়ার মানে 3, আর একটা √3 বাকি থাকে। এই √3টা এখানে লিখেছি। তার মানে অ্যানসার হবে 3√3। এটা কি বুঝেছি? এটার অ্যানসার হবে 3√3। এটার অ্যানসার কি হবে? এটার অ্যানসার হবে 3√3। বুঝতে পেরেছি? ক্লিয়ার? বুঝলাম? দুইটা √3 গুণ করলে √3 এর উপর স্কয়ার মানে 3, আর একটা √3 থাকলো, তার মানে 3√3 হবে অ্যানসার। আচ্ছা, এই অঙ্ক আরো একটা নিয়মে করা যায়। একটা ইন্টারেস্টিং নিয়ম আছে। কি নিয়ম? আপনি যদি একবার আর এর মানটা বুঝে যান, যে দেখেন এটাকে এটা দিয়ে ভাগ করলে আর এর মান আসলে আমাদের এখানে আর এর মান আসলে -√3, এটা যদি আপনি বুঝে যান, তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন তো, আর এর মান যদি আপনি বুঝেন যে 1/√3 হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে 1 নম্বর পদ, আর এর মান হচ্ছে -√3, তাহলে -√3 কে এটা দিয়ে গুণ করলে দ্বিতীয় পদ পাবো। তবে দ্বিতীয় পদ পাওয়ার জন্য একে -√3 দ্বারা গুণ করবে। একে -√3 দ্বারা যদি গুণ করি, √3 কাটা, এখানে -1, এটাই দেখেন, এটাই 2 নম্বর পদে আছে। 3 নম্বর পদে কি হবে? -√3 দ্বারা যদি গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস হবে, +√3। 4 নম্বর পদ কি হবে? আবার একটা √3 দিয়ে গুণ, √3 আর √3 গুণ করলে হবে √3 এর উপর স্কয়ার মানে 3, একটা তো মাইনাস আছে, প্লাসে মাইনাসে -3 হবে। এবার আবার যদি একটা √3 দ্বারা গুণ করি, তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে কি হবে? প্লাস, আর 3√3, তার মানে +3√3। আচ্ছা, দেখে নেই, 1 2 3 4 5 নম্বর পদ পাইছি। এবার যদি আবার একটা -√3 দ্বারা গুণ করি, এবার প্লাসটা আবার হয়ে যাবে মাইনাস, 3
আর এখানে √3 আর √3 গুণ করলে 3, তাহলে 3 আর 3 গুণ করলে 9 হবে। এবার আবার যদি একটা -√3 দ্বারা গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস 9√3 হয়ে যাবে। কয় নাম্বার পদ? 1 2 3 4 5 6 7। এবার যদি আমরা কি করি, আবার একটা -√3 দ্বারা গুণ করি, আমাদের কত নম্বর পদ লাগে? ও, পঞ্চম পদ। এত দূর করতেছি কেন তাহলে? 1 2 3 4 5 নাম্বার পদ। এই যে 5 নাম্বার পদ, দেখেন এটাই কিন্তু আমার অ্যান্সার। আমার এইটার দরকারও নাই, এটা 6 নাম্বার চাইলে এটা হইতো, 7 নাম্বার চাইলে এটা হইতো, আমার তো চাইছে পঞ্চম পদ। তাহলে পঞ্চম পদ হবে 3√3। আমরা কিন্তু এইভাবে করেই করতে পারি। কথা কি বুঝেছি? ভাগটা বুঝে দেন। আচ্ছা, ভাগটা বুঝিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওকে, হয় কি, এটার নিয়ম যেটা ভাগ করার, মনে করেন এইটাকে এইটা দ্বারা ভাগ করব, তাহলে -1 ভাগ 1 ভাগ √3 এটা। তো ভগ্নাংশকে যখন আপনি ভাগ করবেন, নিয়মটা হচ্ছে ভগ্নাংশকে ভাগ করার যেটা নিয়ম সেটা কি, সেটা হলো এরকম যে এই ভাগ চিহ্নটা আমরা গুণ চিহ্ন বানাই দিব ফার্স্টে, তারপরে কাজ শুরু করব, এবং গুণ চিহ্ন বানানোর সময় ভগ্নাংশটা উল্টায় যাবে, √3 উপরে আর 1টা নিচে। তাহলে 1 নিচে লেখা না লেখা সেম, তাহলে -1 আর √3 গুণ করলে হবে -√3। এই যে এটা দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে আমাদের আসছে -√3। এটা বুঝছি। আর এটাকে এটা দ্বারা ভাগ করলে তো -√3 আসে, এটা তো আর বলার কিছু নাই। এটাকে -1 দ্বারা ভাগ করলে -√3 আসে। বুঝছি, ক্লিয়ার? নিবন্ধনের জন্য নিবন্ধন 19তম নিবন্ধনের একটা বই আছে, ঠিক আছে? 19তম নিবন্ধনের একটা বই আছে, ওইটা কিনতে পারেন। আচ্ছা, দুইটাই কি ক্লিয়ার হইছে? দুইটা নিয়মই কার কার ক্লিয়ার? যাদের দুইটা নিয়মই ক্লিয়ার হইছেন, ক্লিয়ার কথাটা লিখেন। যাদের দুইটা নিয়মই ক্লিয়ার হইছেন তারা ক্লিয়ার কথাটা লিখেন। একটা দেখেন, একটা অঙ্কে আমি 5 থেকে 10 মিনিট সময় দেই। আপনাদের ওইরকম কনসেন্ট্রেশন দিতে হবে, তাই না? 5 থেকে 10 মিনিট সময় দিয়ে এক নিয়মে বুঝাচ্ছি, আরেক নিয়মে বুঝাচ্ছি। হয়তোবা আপনি সেরকম করে গায়ে না লাগায় আর কিছুক্ষণ পর পর কমেন্ট দেখতেছেন, অন্যজনের রিপ্লাই দিচ্ছেন। ঠিক আছে? এগুলো না করে মানে দুইটাই ক্লিয়ার হইছে যারা, ক্লিয়ার লেখেন। দুই নিয়মই ক্লিয়ার হইছে যাদের। এখানে প্রথম পদের মান a, এই যে দেখেন পঞ্চম পদ যদি হয় তাহলে ar⁻n-1, তাহলে 5 - 1 মানে 4। প্রথম পদের মান 1/√3, আর এর মান এই যে -√3 টু দি পাওয়ার 4। টু দি পাওয়ার 4 মানে -√3 4 বার গুণ যাবে, কিন্তু মাইনাস তো গুণ দেওয়ার দরকার নাই, কারণ মাইনাসের পাওয়ার 4 মানে প্লাস। তাহলে √3 গুণন √3 গুণন √3 গুণন √3, একটা √3 কাটা, বাকি তিনটা √3 থাকলো, দুইটা √3 গুণ করলে হবে 3, আর একটা √3, 3√3। ঠিক আছে, বুঝছি। ওকে, এই অঙ্কটাও নরমাল নিয়মেও করা যায়। নরমালি আপনার যদি এটা পরীক্ষায় আসে, এমসিকিউ পরীক্ষায়, আপনি কিন্তু এটা করতে পারেন যে এখানে বলেন তো, সবাই একটু বলেন এটা সাধারণ অনুপাত কত? সবাই কমেন্টে আমাকে জানান এটা সাধারণ অনুপাত কত? এটা স্যার গুণ করলে নিচেরটা উপরে উঠে কেন? মানে গুণ আর ভাগ যে বিপরীত প্রক্রিয়া, এই জন্য। মানে এটা এরকম যে আপনি যদি কোনো কিছুকে মনে করেন 2 দিয়ে ভাগ করতেছেন, 10 কে 2 দিয়ে ভাগ করতেছেন, কতকে? 10 কে 2 দিয়ে ভাগ করতেছেন। এটা মানেই হচ্ছে 10 কে আপনি হাফ দ্বারা গুণ করতেছেন। হাফ দ্বারা গুণ করতেছেন। তার মানে এটা উল্টায় গেল। আগে 2 এর নিচে 1 ছিল, একটা উপরে চলে গেল, নিচে 2 আসলো। তার মানে 10 কে 2 দিয়ে ভাগ করলে যেমন 5 আসে, সেরকম 10 কে হাফ দ্বারা গুণ করলেও 5 আসে। এইজন্য। ঠিক আছে? আর এর মান √2, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, সুন্দর। আর এর মান সবাই পারছেন। এই যে √2 ভাগ 1 মানে √2, সবাই পারছেন। a এর মান হচ্ছে 1/√2, তাই তো? আচ্ছা। আচ্ছা, এটা যদি এমসিকিউ হয় তাহলে আমাকে বলেন, এটা যদি এমসিকিউ হয় তাহলে আমরা ফর এমসিকিউ কি করব? আচ্ছা, সাদা কালি দিয়ে আমি এমসিকিউ এর ইয়াটা আগে শেষ করি। এটা যদি ফর এমসিকিউ আমি যদি চিন্তা করি এরকম যে 1 নাম্বার পদ আছে 1/√2, 2 নাম্বার পদ 1,
3 নাম্বার পদ √2। 4 নাম্বার পদ কি হবে? 4 নাম্বার পদ হবে √2 কে আবার এই যে r দ্বারা গুণ করব। সবসময় r দ্বারা গুণ করলে পরের পদ পাবো। √2 আর √2 গুণ করলে 2 হবে। মানে এটা আমার দেয়া নেই, এটা আমরা নতুন করে পাইলাম 2। এইবার 2 কে √2 দ্বারা গুণ করলে তারপরের পদ পাওয়া যাবে 2√2। এটা তারপরের পদ। 2√2 হচ্ছে তারপরের পদ পাইলাম। এরপরের পদ কি হবে? আবার একটা √2 দ্বারা গুণ হবে। তাহলে √2 আর √2 গুণ করলে 2, 2 আর 2 গুণ করলে 4 হবে। 4 হবে তারপরের পদ। তারপরের পদটা হচ্ছে 4। তারপরে কি হবে? 4 এর সাথে √2 গুণ করলে 4√2। তারপরে যদি আরো একটা √2 গুণ করি, √2 আর √2 গুণ করলে কি হয়? 2 হয়। 2 আর 4 গুণ করলে 8 হবে। তারপর আবার যদি একটা √2 গুণ করি তাহলে হচ্ছে 8√2 হবে। এই যে 8√2 চলে আসছে। এখন বলছে 8√2 কত নাম্বার পদ? 8√2 কত নাম্বার পদ? তাহলে আমরা হিসাব করব 8√2 কত নাম্বার পদ। একটু হিসাব করি। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, তার মানে এটা 9 নাম্বার পদ হবে। তার মানে নবম পদ হবে 8√2। এটা কি বুঝেছি? ক্লিয়ার হয়েছে? আমাকে জানান সবাই কি বুঝছি? হ্যাঁ, আমাদের অ্যান্সার শিটে কিছু ভুল ছিল। আমি এটা লক্ষ্য করছি। তো ভুলগুলা নিয়ে আমি একটু দেখি ওদের সাথে বসে অ্যান্সার শিটগুলাতে যাতে ভুল না থাকে এটার ব্যবস্থা আমি করে দিব, সমস্যা নাই। ঠিক আছে? আপনারা ওই যে গ্রুপের মধ্যে যে লিখেছেন ওটা আমার চোখে পড়েছে, সমস্যা নাই। এটা কি বুঝেছি? নবম পদ, 9 নাম্বার পদ আসলে 8√2। এটা এমসিকিউ এর জন্য এইভাবে করে চিন্তা করতে পারেন। আর রিটেন এর জন্য বা এমসিকিউ এর জন্য অ্যাকচুয়ালি নরমাল নিয়মটা হচ্ছে এটা, লিখিত নিয়ম যেটা সেটা হচ্ছে আমরা যদি বলি r তম পদ হচ্ছে 8√2, r তম পদ 8√2, তাহলে r তম পদের ফর্মুলা হচ্ছে ar⁻n-1 সমান 8√2। a মানে প্রথম পদ দেওয়া আছে 1/√2, আর r এর মান যেটা সেটা হচ্ছে √2। আপনারা তো বললেনই r এর মান হচ্ছে √2 টু দি পাওয়ার n-1 সমান হচ্ছে 8√2। তাহলে এখানে যে √2টা আছে এটা ভাগ আকারে আছে, এই পাশে গেলে গুণ হয়ে যাবে। তার মানে হবে √2 টু দি পাওয়ার n-1 সমান 8√2। এই √2 এই পাশে গেলে √2 দ্বারা গুণ হয়ে গেল। √2 আর √2 গুণ করলে 2, 8 আর 2 গুণ করলে হবে 8 দ্বিগুণে 16। ঠিক আছে? 8 দ্বিগুণে কত হবে? 8 দ্বিগুণে 16 হবে। ওকে। তো এখন এই জিনিসটা অনেক নিয়মে করা যায়। মনে করেন আপনাদের এই নিয়মটা এই অঙ্কটা এই পর্যন্তও যদি আসেন, তারপরে আপনার মানে আছে কি আসলে √2 টু দি পাওয়ার n-1 আর এই পাশে আছে 16। একটা এরকম করা যেতে পারে, আমরা জানি 16 মানে তো হচ্ছে 4 বার যদি 2 গুণ করি 2 টু দি পাওয়ার 4 মানে 16। আর এইখানে রুট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার হাফ, আবার তার উপরে পাওয়ার আছে n-1। আমরা জানি পাওয়ারে গুণ হয়, তার মানে অ্যাকচুয়ালি হবে 2 টু দি পাওয়ার n-1 ডিভিশন হচ্ছে 2 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 4। ঠিক আছে? তাহলে এখান থেকে 2 যদি বাদ দেই তাহলে পাওয়ার আর পাওয়ার ইকুয়াল করে দিলাম, তাহলে n-1/2 সমান হচ্ছে 4। তার মানে এখান থেকে আমরা যেটা পাবো n-1 সমান 4 দ্বিগুণে আসবে 8, তার মানে n এর মান আসবে 8 + 1 মানে 9। দেখেন সূচকের নিয়মও কাজে লাগতেছে, এটা লিখিত নিয়মটা। হ্যাঁ, লেখার সুযোগ দিচ্ছি। ঠিক আছে? দেখেন সবাই খেয়াল করেন। রুট মানে পাওয়ার হাফ, পাওয়ারে গুণ হয়, তাহলে হাফ আর n-1 গুণ করলে কি হবে? n-1/2, এটাই লিখছি n-1/2 পাওয়ারে যেহেতু গুণ হয়। এখন 2 এর উপরে পাওয়ার এটা আছে, এটাও 2 এর উপরে পাওয়ার, এই 2 ভ্যানিশ হয়ে গেল, তাহলে পাওয়ার ইকুয়াল পাওয়ার লিখলাম। বুঝছি? দেখেন তো হ্যাঁ 2 এর পাশেও রুট আনা যাবে, আমি তো বললাম যে অনেকগুলো নিয়ম আছে। যেমন এটাও করা যেতে পারে যে এটা আপনি এরকম করেও করতে পারেন, √2 টু দি পাওয়ার n-1 সমান 16 দেওয়া আছে। তো আমরা √2 টু দি পাওয়ার n-1 সমান 2 এর উপরে পাওয়ার 4, 2 এর উপর পাওয়ার 4 মানে 16। এখন 2 মানে হচ্ছে √2 এর উপর স্কয়ার করলে 2 পাওয়া যায়, তাহলে এইটা টু দি পাওয়ার হচ্ছে 4। √2 এর উপর স্কয়ার করলে পাওয়ার আসলে 2 আসে, মানে √2 এর উপর স্কয়ার করলে কি আসে? রুট আর স্কয়ার কাটা যেয়ে 2 আসে। এখন √2 তো আমি চাই, তাহলে √2 রেখে দিব, পাওয়ার গুণ করে দিব। তার মানে আমাদের অ্যাকচুয়ালি আসবে √2 পাওয়ার হচ্ছে n-1 সমান √2 এর পাওয়ারে গুণ হইলে 8। তাহলে দুই পাশে √2 আছে, তার মানে n-1 সমান হচ্ছে 8, তাহলে n এর মান হচ্ছে 8 + 1 মানে 9।
ক্লিয়ার কি ক্লিয়ার না? বুঝেছি? দুইটাই করা যায়। এই পাশেরটাও করা যাবে, ওই পাশেরটাও করা যাবে। সবাই কি বুঝেছি? ক্লিয়ার? বাম পাশেরটা নিয়মেও করা যাবে, ডান পাশের নিয়মেও করা যাবে। দুইটাই শিখেন। সমস্যা নাই। দুইটাই শিখতে হবে। শিখার সময় কোনো বাঁধা ধরা নিয়ম নাই। একই অঙ্ক তো আর আসবে না। শিখার ক্ষেত্রে দুইটাই শিখতে হবে। দুইটাই। ক্লিয়ার হইছেন? হ্যাঁ, √2 এর উপর পাওয়ার 8 দিলে তো 16ই হয়। ঠিকই তো আছে। হ্যাঁ, √2 এর উপর পাওয়ার 8 দিলে তো 16ই হয়। এই পাশে তো 16ই ছিল। এর পাশে তো 16ই আছে। 16ই তো হয়। ঠিকই আছে। √2 এর উপরে পাওয়ার 8 দিলে 16। 2 এর উপর পাওয়ার 4 দিলেও 16। ঠিকই তো আছে। বুঝছেন? ক্লিয়ার? আজকে সমষ্টির অঙ্ক করাবো না। সমষ্টি আমি রিটেন পার্টের মধ্যে করাবো। আচ্ছা, এইটাও রিটেন পার্টে করাবো। আজকে আমি আ ছোট ক্লাস নিচ্ছি। এগুলো রিটেন পার্টের মধ্যে। এইটাও রিটেন পার্টের অঙ্ক। হ্যাঁ, ঠিক আছে। এরপরেরগুলো সমষ্টি। ঠিক আছে। তো আজকের ক্লাসটা জাস্ট সংক্ষিপ্ত রাখলাম। কালকের ক্লাসটা অ্যাডভান্স লেভেলের ক্লাস হবে। এখানে সমষ্টির অঙ্ক আসবে, পৌনঃপুনিকের অঙ্ক আসবে। পৌনঃপুনিক 0.93 এরকম। অসীমতক সমষ্টির অঙ্ক আসবে। একটু অ্যাডভান্স লেভেলের হবে। গতদিন যেমন 1.5 ঘন্টার মতো ক্লাস নিয়েছি। সময় ডিউরেশন জানি না কতক্ষণ লাগবে, তবে একটু অ্যাডভান্স লেভেলের ক্লাস হবে। আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো, কারণ এমসিকিউ পর্যন্ত এইটুক পর্যন্তই আসে সাধারণত। আর বিসিএস ভর্তি পরীক্ষায় অনেক সময় অসীমতক সমষ্টি আসে। অসীমতক সমষ্টি কিন্তু পড়তে হবে। অসীমতক সমষ্টি পর্যন্ত এটা পড়তে হবে। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আমার কথা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন। সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছে? সবাই একটু কমেন্ট করেন যে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, ক্লিয়ারলি দেখা যাচ্ছে মনে হয়। কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আচ্ছা, সবাই ক্লিয়ার বলছেন। তার মানে ক্লিয়ার আছে সবাই। তো আজকে ইকুয়েশনের